Welcome to my YouTube channel to improve your English. Today I am going to discuss about prepositions. You have already known that preposition is one of the most important topic in English grammar. আসুন আমরা শুরু করি। প্রথমে preposition. Preposition শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা দুটো শব্দ পাবো, একটা হলো প্রে প্লাস পজিশন। এই প্রে শব্দের অর্থ হলো বিফোর, আর পজিশন, এখানে পজিশন বলতে যেটা বোঝা হয় নাউন কিংবা নাউন ইকুইভ্যালেন্ট। প্রেপোজিশন শব্দটাকে আমরা ভাঙলাম, দুটো ভাগে ভাগ করলাম, এক হলো প্রে, একটা হলো পজিশন। প্রে শব্দের অর্থ হলো বিফোর মানে আগে, পজিশন শব্দের অর্থ হলো নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস ধারণা পাচ্ছি, সেটা হলো যে প্রেপোজিশনটা নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের আগে বস। নেক্সট আমরা দেখে নেব প্রেপোজিশনের ডেফিনেশন বা সংজ্ঞা কী। ডেফিনেশন: Preposition is a word that is generally used before a noun or pronoun to show its relationship with other words in a sentence. এরা other words বলতে গেলে noun, pronoun, verb, adjective. এবার এর যদি আমি বাংলা বলি তাহলে বাংলাটা ঠিক এরকম হবে যে প্রেপোজিশন হলো এমন একটা শব্দ যে শব্দটা একটা বাক্যের মধ্যে অন্য কোনো শব্দের সঙ্গে সম্পর্ক বা সম্বন্ধ নির্ণয় করে। সম্পর্ক বা সম্বন্ধ নির্ণয় করে। এখানে অন্য কোনো শব্দ বলতে গেলে নাউন অথবা প্রোনাউন অথবা ভার্ব অথবা অ্যাডজেক্টিভ। এই জিনিসটা আমরা একটু দেখে নেব। প্রেপোজিশন নাউনের সঙ্গে নাউনের সম্পর্ক স্থাপন করে। কীরকম? দ্য বুক ইজ অন দ্য টেবল। এই যে আমি একটা উদাহরণ লিখলাম, তাহলে এই বুকটা হলো একটা নাউন আর এখানে টেবলটাও একটা নাউন। এই দুটোর মধ্যে যে সম্পর্ক নির্ধারণ করছে সে হলো এখানে অন। তাহলে অনটা হলো প্রেপোজিশন। দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটা হয় টেবিলের ওপরে বা বইটা টেবিলের ওপরে আছে। নেক্সট দেখব নাউন প্রোনাউন। নাউনের সঙ্গে প্রোনাউনের সম্পর্ক সেটা কীরকম? He is in the market. He is in the market. এখানে হি একটা প্রোনাউন আর মার্কেট একটা নাউন। এই দুটোর মধ্যে যে শব্দটা এখানে সম্পর্ক নির্ধারণ করছে সেটা হলো ইন। তাহলে ইনটা এখানে একটা প্রেপোজিশন। নেক্সট হলো নাউন, নাউনের সঙ্গে ভার্বের। এটা দেখি কী রকম? সি ইজ সাফারিং ফ্রম কোভিড-19। কোভিড-19টা এখানে একটা নাউন আর সাফারিংটা হলো ভার্ব। এই ভার্বের সঙ্গে এই যে সম্পর্ক স্থাপন করছে নাউনের, কোন শব্দটা না, তো এই ফর্ম শব্দটা। তাহলে ফর্মটা এখানে একটা প্রেপোজিশন। নেক্সট আমরা দেখব নাউনের সঙ্গে অ্যাডজেক্টিভ। আই অ্যাম ফন্ড অফ মিউজিক। এখানে মিউজিকটা একটা নাউন আর ফন্টটা হলো একটা অ্যাডজেক্টিভ। এই দুটোর সঙ্গে যে সম্পর্ক স্থাপন করছে সেটা হলো এখানে অফ। তাহলে অফটা এখানে প্রেপোজিশন। তাহলে আমরা এই চারটে উদাহরণ থেকে এটুকু বুঝতে পারলাম যে একটা প্রেপোজিশন কোন পার্ট অফ স্পিচের সঙ্গে কোন পার্ট অফ স্পিচের সম্পর্ক স্থাপন করে, সম্পর্ক নির্ণয় করে, সম্পর্ক তৈরি করে। এখানে আমি দেখেছি নাউনের সঙ্গে নাউনের, তারপরে প্রোনাউনের সঙ্গে নাউনের, তারপরে দেখেছি ভার্বের সঙ্গে নাউনের, তারপর দেখলাম যে অ্যাডজেক্টিভের সঙ্গে নাউনের। হ্যালো ভিউয়ার্স, আমি
এখানে কিছু ওয়ার্ড লিখেছি, অ্যাবাউট, অ্যাবভ, অ্যারাউন্ড, অ্যাজ, লাইক, দেন, বিফোর, আফটার, বিলো, ডাউন, ফর, ইন, ইনসাইড, নিয়ার, সিন্স, আউট, আউটসাইড, ওভার, থ্রু, আপ, হোয়েন। এই সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা প্রেপোজিশন, অ্যাডভার্ব বা কনজাংশন হিসাবে ব্যবহার করে থাকি বা ব্যবহার করতে পারি। এবার আমরা কি করে বুঝবো যে এই ওয়ার্ডগুলো কখন কনজাংশন হচ্ছে, কখন প্রেপোজিশন হচ্ছে বা কখন অ্যাডভার্ব হচ্ছে, সেই জিনিসটা আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই। প্রথমত অ্যাডভার্ব, আগে অ্যাডভার্বের ডেফিনেশনটা আমরা জানবো। অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডভার্ব হলো এমন একটা পার্ট অফ স্পিচ যেটি ভার্ব বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ভার্ব বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অর্থাৎ দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বুঝিয়ে থাকে ভার্ব বা অ্যাডজেক্টিভের। প্রেপোজিশন কি? প্রেপোজিশন ইজ অলওয়েজ প্লেসড বাই এ নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট। নেক্সট কনজাংশন কি? কনজাংশন হলো জয়নিং অর। প্রেপোজিশন হলো রিলেটিং অর, এটা রিলেট করে। আর কনজাংশন কি করে? কনজাংশন জয়েন করে, জয়নিং। তো কনজাংশন ইজ এ জয়নিং অর। কনজাংশন একটা ওয়ার্ডকে আর একটা ওয়ার্ডের সঙ্গে, একটা ফ্রেজকে আর একটা ফ্রেজের সঙ্গে, বা একটা সেন্টেন্সকে আর একটা সেন্টেন্সের সঙ্গে, বা একটা ক্লজকে আর একটা ক্লজের সঙ্গে জয়েন করে। এবার আমরা উদাহরণ দিয়ে পরিষ্কারভাবে বুঝে নেব যে কোনটা কি। I knew him before. I knew him before yesterday. I had known him before you knew. আমি তিনটে বাক্য লিখেছি এবং তিনটে বাক্যের মধ্যে একটা জিনিস কমন, সেটা হলো বিফোর আর এখানে বিফোর শব্দটা একই, বিফোর শব্দটা একই, কিন্তু ব্যবহার হচ্ছে তিন রকমভাবে। আই নিউ হিম বিফোর, আমি তাকে আগেই চিনতাম। এখানে বিফোরটা হলো অ্যাডভার্ব। কেন? কারণ এই বিফোরটা এখানে ভার্বকে মডিফাই করছে, যার জন্য এটা হলো একটা অ্যাডভার্ব। আর এখানে কি? আই নিউ হিম বিফোর ইয়েস্টারডে, ইয়েস্টারডেটা একটা নাউন এবং নাউনের আগে বসেছে এবং তার সঙ্গে সম্পর্ক স্থাপন করছে, যার জন্য এটা হলো একটা প্রেপোজিশন, এটা হলো একটা অ্যাডভার্ব। আর এই তৃতীয় সেন্টেন্সে আই হ্যাড নোন হিম বিফোর ইউ নিউ, আমি তাকে চিনি তোমার চেনার আগে। তাহলে এখানে এই বিফোরটা কিন্তু এখানে কনজাংশন। কারণটা হলো এটা একটা ক্লজ আর এটা একটা ক্লজ, এই দুটো ক্লজকে এই বিফোর এই লিঙ্কার দিয়ে যুক্ত করছি। তাহলে আমি আপনাদেরকে এতটুকু বোঝাতে পারলাম যে কোনটা অ্যাডভার্ব, কোনটা প্রেপোজিশন, কোনটা কনজাংশন, একটার সঙ্গে আরেকটার সম্পর্ক কি। একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রেপোজিশন ইজ এ রিলেটিং ওয়ার্ড আর কনজাংশন ইজ এ মানে জয়নিং ওয়ার্ড। কনজাংশন জয়েন করে আর প্রেপোজিশন সম্পর্ক নির্ণয় করে। আর অ্যাডভার্ব কী করে? অ্যাডভার্ব ভার্বকে বা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। আর একটা উদাহরণ দিই, সি ইজ স্মলার দেন মি, আর এখানে লিখলাম সি ইজ স্মলার দেন আই অ্যাম। এখানে দেন এই শব্দটা কমন। দেনটা এখানে কিন্তু প্রেপোজিশন। কারণটা হলো দেনের পরে কি আছে? প্রোনাউন আছে। নাউন বা প্রোনাউনের আগে যে শব্দটা বসবে এবং ওই নাউন বা প্রোনাউনের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, সেটাকে আমরা বলবো যে প্রেপোজিশন। তাহলে এখানে এটা প্রেপোজিশন, যেহেতু এর পরে কী আছে না, তো প্রোনাউন আছে, কিন্তু এর পরে এটা একটা ক্লজ,
এই ক্লজ আছে যার জন্য এটা কিন্তু লিঙ্কিং ওয়ার্ড বা এটা একটা কনজাংশন। আমি আপনাদেরকে কোনটা প্রেপোজিশন, কোনটা কনজাংশন, কোনটা অ্যাডভার্ব আশা করি বোঝাতে। হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের সামনে একটা ডায়াগ্রাম নিয়ে এসেছি। এই ডায়াগ্রামের সাহায্যে আমরা প্রেপোজিশনগুলো খুব সহজেই জেনে নেব যে কোথায় অ্যাড বসে, কোথায় অন বসে, কোথায় ইন বসে। এই সমস্ত প্রেপোজিশনগুলো আমরা খুব সহজেই বুঝতে পারবো। তবে এই ডায়াগ্রামটা বোঝার আগে কিছু কিছু ডায়াগ্রামের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো একটা জানার চেষ্টা করব। প্রথমে আছে ডেস্টিনেশন। ডেস্টিনেশন এর বাংলা অর্থ হলো গন্তব্যস্থল। এই জিনিসটা কি, যে এটা আমার বাড়ি আর এটা হলো স্কুল। তো আমি যখন বাড়ি থেকে যখন স্কুলে যাব তখন সেটা হলো, এই স্কুলটা হলো আমার গন্তব্যস্থল, এই বাড়িটা হলো আমার থাকার জায়গা। এখান থেকে আমি শুরু করেছি যেতে এবং এখানে এসে পৌঁছেছি এবং এখান থেকে আবার কি করব, আবার বাড়ি চলে আসব, আবার বাড়ি চলে আসব। তো যখন আমি যাচ্ছি তখন সেটাকে আমি বলছি পজিটিভ ডেস্টিনেশন, এবং যখন আমি বাড়ি থেকে আসছি তখন সেটাকে বলবো নেগেটিভ ডেস্টিনেশন। তাহলে ডেস্টিনেশন দুই রকমের, একটা হলো পজিটিভ, যখন আমি কোনো একটা জায়গা থেকে, এখানে আমি থাকি, এখান থেকে যখন আমি স্কুলে যাচ্ছি তখন সেটা হচ্ছে পজিটিভ ডেস্টিনেশন, এবং স্কুল থেকে যখন আমি বাড়ি চলে আসবো তখন সেটা হবে নেগেটিভ ডেস্টিনেশন। নেক্সট আমরা কি জানবো, পজিশন। পজিশন পজিশন মানে অবস্থা বলতে পারি, কি অবস্থায় আছে কোনো কিছু। পজিশন একটা বস্তু কি কোথায় আছে, কি অবস্থায় আছে, সেটাকে আমরা সচরাচর মানে পজিশন বলে থাকি। নেক্সট আমরা জানবো সারফেস। সারফেস এটা বাংলা হবে উপরিতল বা পৃষ্ঠতল। এটা একটা টেবিল। এই টেবিলের এই যে এই সারফেসটা আছে উপরিতল, এটাকে আমরা উপরিতল বলে থাকি। উপরে যেটা আছে সেটাকে আমরা উপরিতল বলে থাকি। আর একটা কি আছে, লাইন। লাইন আমরা সবাই জানি কোনটাকে লাইন বলে। লাইন বলতে গেলে এই যে একটা দাগ বা এই যে একটা রেখা চলে গেছে, এর উপরের যে অংশ সেটাকে আমরা মানে এটাকে লাইন বলবো এবং উপরের অংশটাকে আমরা নির্দেশ করব। নেক্সট আছে এরিয়া। এরিয়া যার বাংলা হলো ক্ষেত্রফল। ক্ষেত্রফল এরিয়া কাকে বলে, যে এটা একটা 2 ডাইমেনশনাল ফিগার। এখানে দৈর্ঘ্য আর প্রস্থ, আমি ধরে নিলাম এটা একটা খেলার মাঠ যার দৈর্ঘ্য হলো 100 মিটার আর প্রস্থ হলো 75 মিটার। তো এই যে এই পুরো জায়গাটাকে আমরা এরিয়া বলে থাকি, এই পুরো জায়গাটাকে আমরা এরিয়া বলবো। নেক্সট আছে ভলিউম, যার বাংলা হবে আয়তন। এই জিনিসটা কি, এটা হলো একটা 3 ডাইমেনশনাল ফিগার আঁকি আমি। এটা একটা 3 ডাইমেনশনাল ফিগার যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই আছে, সেটাকে আমরা 3 ডাইমেনশনাল ফিগার বলবো। এবং এখানে পুরো জায়গাটায় আর কি, এটাকে পুরো জায়গাটাকেই আমরা কিন্তু এরিয়া হিসেবে ধরবো। পুরো জায়গা, যে কোনো জায়গা আর কি, এখানে এই আয়তনের মধ্যে যে কোনো জায়গাটাকেই আমরা নির্দেশ করতে পারি। এবার আমরা দেখব প্রেপোজিশনের এক একটা ব্যবহার কি কি আছে একবার দেখে নিই। প্রেপোজিশন পয়েন্টের জায়গাতে আছে টু, অ্যাট, অ্যাওয়ে ফ্রম আর অ্যাওয়ে ফ্রম। সারফেস বা লাইনের ক্ষেত্রে আছে অন টু, ওয়ান, অফ আর অফ। এরিয়া বা ভলিউমের ক্ষেত্রে আছে ইনটু, ইন, আউট অফ, আউট অফ। এই প্রেপোজিশন কটা আমরা এবার এক এক করে শিখতে চলেছি, আসুন দেখে নিই। উই লিভ অ্যাট শিয়ালদা। উই লিভ অ্যাট শিয়ালদা। আমরা অ্যাটের ব্যবহারটা আগে প্রথমে দেখছি, যে অ্যাট কোনো একটা পজিশনকে বোঝাবে, কোনো একটা পজিশনকে মানে পজিশনকে বোঝাবো অ্যাট দ্বারা।
এবং সেটা হবে একটা পয়েন্ট। কলকাতা একটা বড় শহর, সেই শহরের কোনো একটা জায়গাকে যখন আমরা বোঝাতে চাইব তখন সেক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। কেন করব? কারণটা হলো ওই জায়গাটাকে আমরা বিন্দু হিসাবে বিবেচনা করছি, বিন্দু হিসাবে ওই জায়গাটাকে আমরা ধরে নিচ্ছি, যার জন্য আমরা অ্যাট ব্যবহার করব। অ্যাট কোথায় বসে? যে কোনো জায়গাকে যখন আমরা বিন্দু হিসাবে বিবেচনা করব, বিন্দু হিসাবে মেনে নেব, বিন্দু হিসাবে ধরবো, তখন সেক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করতে পারি। আর একটা কি, যে জার্নির পথে কোনো স্থানের ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করতে পারি, অথবা কোনো পাবলিক বিল্ডিং বা হোম বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান, এর আগে কিন্তু আমরা অ্যাট বসাই। এখানে উই লিভ অ্যাট শিয়ালদা, এখানে অ্যাট কেন বসালাম? তার কারণটা হলো শিয়ালদা যেহেতু একটা পয়েন্ট, এখানে আমি পয়েন্ট বোঝাচ্ছি, একটা কলকাতা শহরের মধ্যে একটা জায়গা একটা পয়েন্ট আকারে ধরছি, যার জন্য এই শিয়ালদার আগে অ্যাট বসালাম। এবার কি আছে? এবার আছে ওয়ান। দেখি ওয়ানটা কীরকম। দ্য বুক ইজ অন দ্য টেবল। অন দ্য টেবল, এখানে টেবিলের উপরই তলকে বোঝানো হচ্ছে, এই জায়গাটা সারফেসকে বোঝানো হচ্ছে, উপরই পৃষ্ঠকে বোঝানো হচ্ছে, যার জন্য আমরা অন বসালাম। এটা কি? সারফেস। সারফেসকে বোঝাচ্ছি, উপরই স্থির হয়ে আছে এবং উপরই তলে আছে, যার জন্য আমরা এখানে অন বসিয়েছি। আর একটা দেখব অনের ব্যবহার, দ্য ম্যান ইজ অন দ্য রোড। এটা কিন্তু উপরই তল নয়, এটা কিন্তু লাইন বোঝাচ্ছে, এখানে লাইন বোঝাচ্ছে যে রোড একটা লম্বা হয়ে চলে গেছে, একটা লাইন বরাবর গেছে, যার জন্য এখানে আমরা লাইন বোঝানোর জন্য আমরা এখানে ওয়ান ব্যবহার করলাম। নেক্সট আমরা আসব ইন। উই লিভ ইন কলকাতা। এখানে কলকাতা একটা বড় শহর এবং এই শহরের পুরো এরিয়াটাকে বোঝানোর জন্য, মানে কলকাতা যদি এতটুকু শহর হয় তাহলে এই পুরো এলাকাটাকে, কলকাতা শহরটাকে বোঝানোর জন্য আমরা কিন্তু এখানে ইন ব্যবহার করেছি। কিন্তু যদি বলতাম শিয়ালদা, তাহলে একটা জায়গার মধ্যে হতো এবং সেক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করতাম। তাহলে এখানে আমি কি এরিয়া হিসাবে ব্যবহার করছি। এই ক্ষেত্রে উই লিভ ইন কলকাতা, এটা কিন্তু একটা এরিয়া। আর কি, 3 ডাইমেনশনাল ফিগার বা ভলিউমের ক্ষেত্রে, আয়তনের ক্ষেত্রে আমরা কি করব? দ্য ম্যান ইজ ইন দ্য রুম, যদি লিখি দ্য ম্যান ইজ ইন দ্য রুম, এখানে রুমটা একটা 3 ডাইমেনশনাল ফিগার, যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই আছে, যার জন্য, এবং এই রুমের মধ্যে যে কোনো একটাতে সে মানুষটি আছে, যার জন্য এখানে আমরা ইন ব্যবহার করেছি। 3 ডাইমেনশনাল ফিগারের মধ্যে যদি কোনো কিছু অবস্থান করে এবং সেটা যদি স্থির অবস্থায় থাকে, তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই ইন ব্যবহার করব। এবং 2 ডাইমেনশনাল, যেটা বিশেষ করে যেমন সারফেস বা লাইনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমি ব্যবহার করব কি? ওয়ান ব্যবহার করব। আর অ্যাট ব্যবহার করব পয়েন্টের ক্ষেত্রে। এবার কিছু কনফিউশন আছে, যে কনফিউশনগুলো আমরা দূর করার চেষ্টা করব, বিশেষ করে অ্যাট আর ইনের মধ্যে। একই ক্ষেত্রে অ্যাটও বসে এবং ইনও বসে, সেক্ষেত্রে কোনটার মানে কি দাঁড়াবে সেই জিনিসটা আমরা একটু জানার চেষ্টা করি। উই আর ইন ক্যালকাটা আর উই আর অ্যাট ক্যালকাটা, দুটো বাক্য একই, কিন্তু প্রথমটাতে ইন আছে আর প্রথমটাতে, তারপর দ্বিতীয়টাতে অ্যাট আছে। কেন? তার কারণটা হলো, এখানে প্রথমটাতে ইন আছে এবং তারপরে অ্যাট আছে, সেন্টেন্সটা কিন্তু একই, শুধু একটা প্রেপোজিশন চেঞ্জ করে দিলে ওর মিনিংটাই চেঞ্জ হয়ে যায়। কীরকম? যে প্রথমটার ক্ষেত্রে আমি কিন্তু এখানে শহরকে বোঝাচ্ছি না, এখানে উই আর, এই শহরকে বোঝাচ্ছি, উই আর ইন ক্যালকাটা, মানে আমরা কিন্তু এখানে লিভিং, আমরা কলকাতায় থাকি বা কলকাতায় আছি, এই অর্থে আমি এটাকে ব্যবহার করছি। আর দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে যে উই আর অ্যাট ক্যালকাটা, মানে এখানে কিন্তু অ্যাট ক্যালকাটা বলতে গেলে অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, এখানে ইউনিভার্সিটিকে বোঝানো হচ্ছে, ইউনিভার্সিটি।
তাহলে আমরা এখানে দেখলাম যে ইন যখন কোনো শহরের ক্ষেত্রে কোনো এলাকাকে বোঝানো হবে বা সেখানে থাকা বোঝানো হবে তখন কিন্তু আমরা এখানে কি করব মানে ইন করব। আর যদি ইউনিভার্সিটি বা কোনো পাবলিক বিল্ডিং বা বা কোনো যাত্রাপথের কোনো একটা জায়গাকে বোঝায় তখন সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব অ্যাট ব্যবহার করব। এখানে কিন্তু উই আর অ্যাট ক্যালকাটা মানে উই আর স্টাডিং অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, আমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, এইটাই বোঝানো হচ্ছে এই দ্বিতীয় সেন্টেন্সটাতে। আর প্রথম সেন্টেন্সটাতে বোঝানো হচ্ছে যে উই স্টে ইন ক্যালকাটা, আমরা ওখানে থাকি বা আছি, এই অর্থে ব্যবহার করা হচ্ছে। নেক্সট আমরা দেখব উই stop at Allahabad on our way to Delhi, or we stopped in Allahabad to visit the গঙ্গা। এখানে দুটো সেন্টেন্স আছে, কিন্তু এটা এলাহাবাদ এখানে শহর, কিন্তু একটা শহরের আগে অ্যাট বসলো আর একটা শহরের আগে ইন বসলো কেন? এটার অর্থ কি আর এটার অর্থ কি? আমরা কি করছি, হয়তো আমরা কলকাতা থেকে দিল্লি যাচ্ছি এবং যাওয়ার পথে আমরা এলাহাবাদে নেমেছিলাম বা এলাহাবাদে একবার থেমেছিলাম, যার অর্থ হলো এলাহাবাদ কিন্তু আমাদের জার্নি পথের একটা পয়েন্ট, একটা বিন্দু, যার জন্য আমরা কিন্তু এখানে অ্যাট ব্যবহার করলাম। আর দ্বিতীয় ক্ষেত্রে ওই স্টপড ইন এলাহাবাদ টু ভিজিট দ্য গঙ্গা, যে গঙ্গাটা দেখার জন্য আমরা আর কি এলাহাবাদে নেমেছিলাম, মানে এখানে আমরা এলাহাবাদকে সিটি হিসাবে ধরছি, এটা সিটি, এটা শহর, এলাহাবাদ একটা সিটি বা একটা এরিয়া, আর এখানে কিন্তু একটা পয়েন্ট, এটা 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 হলো একটা এরিয়া আর এটা একটা পয়েন্ট, যার জন্য প্রেপোজিশনটা আলাদা আলাদা হয়ে গেল। আমরা অনেক সময় কোনো দেশের আগেও অ্যাট বসাতে পারি, সেখানে দেখব এটা কীরকম। আওয়ার এরোপ্লেন refueled at India 1 hour way to the USA, or we live in ইন্ডিয়া। এই যে উদাহরণটা আছে যে আওয়ার এরোপ্লেন রিফুয়েলড অ্যাট ইন্ডিয়া অন আর ওয়ে টু দ্য ইউএসএ, মানে ইউএসএ যাওয়ার পথে আমাদের এরোপ্লেনটা পুনরায় তার জ্বালানি ভরেছিল ইন্ডিয়াতে। এখানে যেহেতু জার্নির পথ, একটা জায়গা থেকে যাচ্ছে, হয়তো দেখা গেল বাংলাদেশ থেকে ইন্ডিয়ার উপর দিয়ে ইউএসএ যাবে, যদি এরকম হয় তাহলে কি হলো, সে ইন্ডিয়াতে কিন্তু রিফুয়েলের জন্য থামলো, তাদের জার্নির একটা বিন্দু মাত্র, যার জন্য এখানে ইন্ডিয়ার আগেও কিন্তু অ্যাট বসে গেল। আর নেক্সট যে এক্সাম্পলটা আছে ওই লিভ ইন ইন্ডিয়া, এখানে ইন্ডিয়া বলতে গেলে পুরা ভারতকে বোঝানো হচ্ছে বা পুরা এরিয়াটাকে বোঝানো হচ্ছে। আমরা এই ভারতের মধ্যে যে কোনো একটা জায়গাতে আমরা থাকি, যখন ওই জায়গাটা উল্লেখ করব তখন অ্যাট ব্যবহার করব, আর যখন জায়গাটা উল্লেখ না করব তখন কিন্তু আমরা ইন ব্যবহার করব। নেক্সট আমরা জানবো যে টু অ্যাট, 1 to 1, ইনটু ইন, এইগুলোর ব্যবহারটা কীরকম? এদের মধ্যে একটা কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ আছে, এই জায়গাটা একটু দেখে নেব। কজ আর ইফেক্ট। উই ওয়েন্ট টু আলিগড়, we are at Aligarh. The monkey jumped onto
the roof. The monkey is on the roof. He dive into water. He is in the water. এই যে প্রেপোজিশন, এখানে আছে টু, এখানে অ্যাট, এখানে আছে ওয়ান টু, এখানে ওয়ান, আর এখানে আছে ইন টু, আর এখানে আছে ইন। এদের মধ্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে একটা কজ অ্যান্ড ইফেক্টের রিলেশনশিপ দেখতে পাবো। কজটা কি, যে উই ওয়েন্ট টু আলিগড়, আমরা আলিগড়ে গিয়েছিলাম, যার জন্য আমরা আলিগড়ে আছি। আর এখানে দ্য মাঙ্কি জাম্পড অন টু দ্য রুফ, এখানে যে ছাদ ছিল সেই ছাদের উপরে বাঁদরটা লাফিয়েছিল, তার ফলে কি হয়েছিল, দ্য মাঙ্কি ইজ অন দ্য রুফ, সে ওই ছাদে আছে। হি ডাইভড ইনটু ওয়াটার, সে জলে ঝাঁপ দিয়েছিল, যার জন্য সে জলেই আছে। এই জিনিসগুলো মানে এখানে কজ অ্যান্ড ইফেক্টের রিলেশনশিপ আছে। এবার আমি একটা জিনিস আমি বলবো লক্ষ্য করতে, সেটা হলো ডেস্টিনেশনের ক্ষেত্রে যে ভার্বগুলো ব্যবহার করেছি সেগুলো, সেই সমস্ত ভার্বগুলো হলো ভার্ব অফ মোশন বা মোশনাল ভার্ব, যে ভার্বের সাহায্যে আমরা কোনো গতি বুঝিয়ে থাকি। যেমন কাম, গো, কাম, গো, এন্টার, তারপরে হবে এখানে ডাইভ, তারপরে এখানে জাম্প। এই সমস্ত ভার্ব, এই ভার্বগুলো হলো ভার্ব অফ মোশন। এই ভার্বের সাহায্যে কোনো কিছুর গতিকে বোঝানো হয়, এক জায়গা থেকে স্থানান্তরকে বোঝানো হয়, যার জন্য এগুলোকে আমরা ভার্ব অফ মোশন বলি। এখানে আমরা যদি দেখি যে ওয়েন্ট, জাম্প এবং ডাইভ, এই তিনটে ভার্বই কিন্তু ভার্ব অফ মোশন। যে ডেস্টিনেশনের ক্ষেত্রে আমরা কিন্তু ভার্ব অফ মোশন ব্যবহার করব। এবং এখানে একটা জিনিস লক্ষণীয়, যে এখানে টু আর অ্যাট কখন বসে, যে ওখানে উই ওয়েন্ট টু আলিগড়, এখানে আলিগড়টা কিন্তু একটা কি পয়েন্ট, একটা পয়েন্ট হিসাবে এখানে আমরা ধরছি, যার জন্য এখানে টু বসলো। টু তখনই ব্যবহার করব যে আমার গন্তব্যস্থলটা যদি একটা বিন্দু হয়, তাহলে সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করব। কিন্তু গন্তব্যস্থলটা যদি কিন্তু বিন্দু না হয়, যদি কোনো সারফেস হয়, তাহলে সেক্ষেত্রে অন ব্যবহার করব। কিংবা যদি 3 ডাইমেনশনাল কোনো ফিগার হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। তাহলে এখানে টুটা ব্যবহার করলাম, যেহেতু এটা একটা পয়েন্ট হিসেবে ধরেছি, আর এটাও একটা পয়েন্ট, যার জন্য এখানে অ্যাট ব্যবহার হচ্ছে। তারপরে অন টু, এটা সারফেস, আর এটা কিন্তু স্থির অবস্থা, এবং এটাও সারফেস। নেক্সট হলো যে ইনটু 3 ডাইমেনশনাল ফিগার, আর এখানেও এটাও 3 ডাইমেনশনাল ফিগার। এটা হলো একটা মোশনের মধ্যে আছে, যার জন্য এখানে মোশনাল ভার্ব বা ভার্ব অফ মোশন ব্যবহার করা আছে। এটা কিন্তু ফিক্সড, এটা স্থির হয়ে আছে, যার জন্য এখানে কোনো রকম মোশনাল ভার্ব ব্যবহার করা হয়নি। আশা করি আপনারা আমার এই উদাহরণগুলোর সাহায্যে এদের মধ্যে যে সম্পর্ক বা যে পার্থক্য, সেগুলো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এবার এখানে এগুলো সবই কিন্তু পজিটিভ। আমি আগেই বলেছি যে ভার্বগুলো যে যখন একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাবে, এবং যে জায়গাটা যাচ্ছে সেটা যদি গন্তব্যস্থল হয়, তাহলে সেটা হবে পজিটিভ। এবার আমরা দেখব যে অ্যাওয়ে ফ্রম, অফ, আউট অফ, এদের মধ্যেও কিন্তু একটা কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ আছে, এবং সেই জায়গাটা আমরা একটু লক্ষ্য করার চেষ্টা করব। কজ, আর এখানে হলো প্রথম বাক্যটা লিখব, হি ড্রাইভ থেকে ড্রোভ অ্যাওয়ে ফ্রম হোম। হি is away from home. Next, the mango fell off the tree. The mango is off
দ্য ট্রি, হি গট আউট অফ ওয়াটার, হি ইজ আউট অফ ওয়াটার। এই যে আমি তিনটে করে বাক্য লিখলাম, এখানে কজ অ্যান্ড ইফেক্ট একটা রিলেশনশিপ কিন্তু দেখতে পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে যে অ্যাওয়ে ফ্রম, এখানে অ্যাওয়েটা দিলেও হবে না দিলেও হবে। এই অ্যাওয়ে ফ্রমটা এখানে যেটা হচ্ছে সেটা হলো ডেস্টিনেশন, এখানে ডেস্টিনেশন বোঝাচ্ছে। আর নেক্সট সেন্টেন্সে যে ইফেক্টে যেটা আছে অ্যাওয়ে আর ফ্রম, এটা কিন্তু পজিশন বোঝাচ্ছে। তাহলে সে হি ড্রোভ অ্যাওয়ে ফ্রম হোম, সে বাড়ি থেকে গাড়ি চালিয়ে বা চলে গেছিলো, ঠিক আছে, বাড়ি থেকে চলে গেছিলো। তার ফলে কি, হি ইজ অ্যাওয়ে ফ্রম হোম, সে বাড়ির বাইরে আছে। এটা কিন্তু এটা নেগেটিভ ডেস্টিনেশন, সে কিন্তু বাড়ির বাইরে আছে, নেগেটিভ ডেস্টিনেশন, এটা পজিটিভ নয়। নেক্সট কি, দ্য ম্যাঙ্গো ফেল অফ দ্য ট্রি, আমটি গাছ থেকে পড়ে গিয়েছিল। দ্য ম্যাঙ্গো ইজ অফ দ্য ট্রি, সে গাছে নেই, গাছ থেকে দূরে আছে। তারপরে ওই হি গট আউট অফ ওয়াটার আর হি ইজ আউট অফ ওয়াটার, এখানে গট আউট, সে জল থেকে উঠে গেছিলো, আর এখানে হি ইজ আউট অফ ওয়াটার, সে জলে নেই, জলের বাইরে আছে। তাহলে এখানে যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এগুলো হলো প্রত্যেকটা এখানে যে ডেস্টিনেশন, এবং এই ভার্বগুলো কিন্তু প্রত্যেকটা ভার্ব অফ মোশন। যেমন এখানে আছে ড্রোভ আছে, এখানে ফেল আছে, এখানে গট আছে, এগুলো সব ভার্ব অফ মোশন। এবং এই ভার্ব অফ মোশন দিয়ে ডেস্টিনেশনকে বোঝানো হচ্ছে, যেটা হলো নেগেটিভ ডেস্টিনেশন। আর এখানে যে প্রেপোজিশনগুলো আছে ফ্রম, ওয়াফ আর এখানে আউট অফ, এগুলো সবই কিন্তু পজিশনকে বোঝাচ্ছে। এখানে কি কাজ করেছিল, তার ফলাফলটা কি আছে, এই জায়গাটা আমাদের এখানে দেখানো হয়েছে। এবং আশা করি আপনারা, আমি আপনাদের সামনে আর কিছু প্রেপোজিশন নিয়ে এসেছি এবং তাদের যে ব্যবহার এবং কোথায় কোথায় ব্যবহার করা হয় এবং কার সঙ্গে কার পার্থক্য কী, এই জায়গাগুলো একটু দেখার চেষ্টা করব। এখানে কি আছে, ওভার, অ্যাবভ, অন টপ অফ, এগুলো কোনো জিনিস ওপরে থাকাকে বোঝানো হয়। তারপরে নিচে ক্ষেত্রে বিলো, আন্ডার, আন্ডারনিথ আর বেনিথ, এগুলোকে নিচে কোনো একটা বস্তুর অবস্থান, কোনো একটা বস্তুর সাপেক্ষে নিচে, দেখা গেল এ বস্তুর অবস্থান বি বস্তুর সাপেক্ষে ওপরে বা নিচে, সেই জিনিসটা বোঝানো হয়। তারপরে ইন ফ্রন্ট অফ আর বিফোর, এখানে বিহাইন্ড আর আফটার। এর ইন ফ্রন্ট অফ মানে সামনে, বিফোর মানেও আগে বা সামনে, বিহাইন্ড মানে পেছনে, আর আফটার মানেও পরে বা পেছনে। এই জিনিসগুলো আমি আজকে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। আসুন দেখে নিই। ওভার আর আন্ডার, আর অ্যাভোভ আর বিলো। নেক্সট আমরা দেখব মানে ওভার আর আন্ডার, ওভার আর আন্ডার, ওভার আর আন্ডার, এরা কিন্তু একে অপরের বিপরীত শব্দ। এবং ওভার কখন ব্যবহার করা হয়, যখন কোনো কিছু স্পর্শ করে থাকে, আর আন্ডারও সেই একই, কোনো কিছু যখন নিচে স্পর্শ করে থাকে তখনই কিন্তু ওভার ব্যবহার করা হয়। দ্য ব্ল্যাঙ্কেট ইজ ওভার হিম, এখানে আমি লিখতে পারি হি ইজ আন্ডার দ্য ব্ল্যাঙ্কেট। প্রথম বাক্যটার মানে হলো দ্য ব্ল্যাঙ্কেট ইজ ওভার হিম, এই ব্ল্যাঙ্কেটটা তার ওপরে আছে। আর দ্বিতীয় বাক্যটা হলো হি ইজ আন্ডার দ্য ব্ল্যাঙ্কেট, সে ব্ল্যাঙ্কেটের নিচে আছে। দুটোর অর্থ একই, কিন্তু প্রেপোজিশনটা আমি যখন চেঞ্জ করছি তখন সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা অবজেক্ট ছিল, এখানে অবজেক্ট ছিল, এটা সাবজেক্ট হলো, আর এখানে এটা সাবজেক্ট ছিল, এটা অবজেক্ট হয়ে গেল। এটা মানে এভাবে যদি আমরা শিখি তাহলে কিন্তু খুব সহজেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা খুব সহজেই এটা কিন্তু শিখতে পারছি। আর একটা কি, ওয়ান টপ আপও কিন্তু এক্ষেত্রে এই সিনোনিমাস ওভারের বা অনের সিনোনিমাস হিসাবে ব্যবহার করতে পারি। এখানে আমি যদি করি দ্য ব্ল্যাঙ্কেট ইজ অন টপ অফ হিম বলি, ওয়ান টপ অফ হিম, এটা যদি বলি তবুও কিন্তু হবে দ্য ব্ল্যাঙ্কেট ইজ অন টপ অফ হিম। তাহলে এক্ষেত্রে কিন্তু আন্ডারই থাকবে, মানে অন টপ অফের যে বিপরীত শব্দ সেটা কিন্তু আন্ডার। এখানে ওভার বা আমি লিখতে পারি অন টপ অফ,
টপ অফ, অন টপ অফ আর এখানে আন্ডার, এরা একে অপরের বিপরীত। এখানে ওভারও বিপরীত আর এখানে অন টপ অফও বিপরীত। শুধুমাত্র এই ইউজের ক্ষেত্রে এই ওভারটাকে আমরা বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারি, কিন্তু সেক্ষেত্রে সিনোনিম হবে না, এই ক্ষেত্রে সিনোনিম হবে। অন টপ অফটা এই ক্ষেত্রে সিনোনিম হবে দ্য ব্ল্যাঙ্কেট ইজ অন টপ অফ হিম, হি ইজ আন্ডার দ্য ব্ল্যাঙ্কেট। তাহলে একে অপরের বিপরীত শব্দ আমরা এখানে খুঁজে পেলাম। আরেকটা কি, এখানে আন্ডারের যে সিনোনিম শব্দ সেগুলো আন্ডারনিথ বা বেনিথ দুটোই হয়ে থাকে। আন্ডারের সিনোনিম শব্দ আন্ডারনিথ আর বেনিথ এই ক্ষেত্রে হয়ে থাকবে। এখানে যদি আমরা হি ইজ আন্ডারনিথ বা বেনিথ লিখি তাও কিন্তু হবে। যদি আমরা লিখি হি ইজ আন্ডার বা আন্ডারনিথ বা বেনিথ দ্য ব্ল্যাঙ্কেট, এই বাক্যটাও কিন্তু এখানে কারেক্ট, এটাও কারেক্ট। তাহলে আমরা শুধুমাত্র এখানে এইটুকু দেখলাম যে ওভারের সিনোনিমাস হলো অন টপ অফ, আন্ডারের সিনোনিমাস ওয়ার্ড হলো এখানে আন্ডারনিথ আর বেনিথ। শুধুমাত্র এই ইউজের ক্ষেত্রে যখন আমরা কোনো কিছু স্পর্শ করে থাকবে তখন কিন্তু আমরা আন্ডার নিচে থাকলে আর উপরে থাকলে ওভার বা অন টপ অফ। আর যদি এক্ষেত্রে আর একটা সিনোনিম, দুটো সিনোনিম আছে, সেটা হলো একটা হলো আন্ডারনিথ আর একটা হলো বেনিথ। এই দুটো আমরা সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারবো। নেক্সট আমরা দেখব ইন ফ্রন্ট অফ আর বিহাইন্ড, এরা একে অপরের বিপরীত। আর আফটার আর এখানে বিফোর আর আফটার এরাও একে অপরের বিপরীত। দেখে নিই দ্য ডগ ইজ in front of the car, এটাকে আমরা যদি লিখি the car is behind the dog, the dog is in front of the car মানে গাড়ির সামনে আর কি ডগ আছে। আর এখানে কি the car is behind the dog, কারটা কিন্তু ওই ডগের পেছনে আছে। দুটোর মানে কিন্তু একই। মানে আমি এইটুকু বলতে চাইছি যে ইন ফ্রন্ট অফ আর বিহাইন্ড একে অপরের বিপরীত শব্দ। এবং কোনো একটা বস্তুর সাপেক্ষে মানে এটাকে যদি আমি কার ধরি আর বিটা যদি এটাকে যদি আমি ডগ ধরি, তাহলে বিটাকে যদি আমি কার ধরি, তাহলে এই এ বস্তুটা আছে বা ডগটা আছে এর সাপেক্ষে কিন্তু সামনে, এর সাপেক্ষে সামনে। আর যদি বিহাইন্ড ব্যবহার করি তাহলে কিন্তু বি এর সাপেক্ষে এ আছে কিন্তু পেছনে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। নেক্সট আমরা দেখব বিফোর আর আফটার। হি ইজ বিফোর মি সমান আই অ্যাম আফটার হিম। তাহলে এখানে বিফোর আর আফটার দুটো কিন্তু একে অপরের বিপরীত শব্দ। হি ইজ বিফোর মি, সে আমার সামনে আছে, আর আই অ্যাম আফটার হিম, আমি তার পেছনে আছি। তাহলে এখানে এটাও কিন্তু পজিশন বোঝাচ্ছে। আর এর সাপেক্ষে আমি কিন্তু মানে আমি সামনে আছি কার, হি ইজ বিফোর মি মানে সে সামনে আছে আমার সামনে সে আছে, মানে আমি পেছনে দাঁড়িয়ে আছি, আমার সামনে আছে হি। আর এক্ষেত্রে কি বলছে যে আই অ্যাম আফটার হিম, সে সামনে আছে আর আমি তারপরে আছি। দুটোর মিনিং কিন্তু একই এবং একে অপরের বিপরীত শব্দ এক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পেলাম। আমি আরও কিছু প্রেপোজিশন নিয়েছি, যে প্রেপোজিশনগুলো মানে প্রেপোজিশন অফ প্লেস বা পজিশন বলা হয়। এই প্রেপোজিশনগুলোকে আমরা দেখব কীভাবে ব্যবহার করি। প্রথমে আছে বাই আর বিসাইড। বাই মানে পাশে, বিসাইড মানে পাশে, উইথ মানে সঙ্গে, নিয়ার মানে কাছে, ক্লোজ মানে কাছে, নেক্সট মানে তারপরে, অপোজিট মানে সামনাসামনি। এই আর কি এই প্রেপোজিশন কটা আমরা ব্যবহারটা শিখব। যদি বলি সিট বাই বা বিসাইড মি, সিট বাই বা বিসাইড মি, এখানে এর অর্থ হলো অ্যাট দ্য সাইড অফ মি, আমার পাশে আর কি বসো। দুটোর অর্থ কিন্তু এখানে বায়ও বা যা বিসাইডও তাই। আমি যদি সিট বাই মি বলি সেটাও ঠিক, সিট বিসাইড মি বলি সেটাও ঠিক।
এখানে সিট বাই আর বিসাইড এই দুটো কিন্তু সমার্থক শব্দ এবং এর অর্থ হলো অ্যাট দ্য সাইড অফ মি, আমার পাশে, বা অ্যাট দ্য সাইড অফ, অ্যাট দ্য সাইড অফ মানে পাশে বোঝানো হচ্ছে। দেখা গেল যে আমি যদি এখানে বসে থাকি তাহলে ওকে আমি বলছি যে এখানে বসো, এ যদি মানে এখানে হয়তো কাউকে আমি বলছি তাহলে আমি এখানে বসে আছি, তাকে বলছি এখানে বসো, তাহলে এই যে পাশাপাশি বসা এক্ষেত্রে কিন্তু বাই বা বিসাইড দুটোই হতে পারে। এবার আসবো উইথ। উইথটা কি দেখি, কিপ মানি উইথ দ্য টিকিট। এখানে উইথের অর্থ দাঁড়াবে in the same position. Keep money with the ticket মানে আমার একটা পার্স আছে, সে পার্সের মধ্যে আমি টিকিট ভরে রেখেছি, ঠিক আছে। তো সেখানে আমি হয়তো কাউকে বলছি যে কিপ মানি উইথ দ্য টিকিট, মানে টিকিটের সঙ্গেই আমার টাকাটা রাখো, পাশাপাশি তারা থাকবে, একই সঙ্গে থাকবে আর কি। তাহলে কিপ মানি উইথ দ্য টিকিট এটা অর্থ হলো ইন দ্য সেম পজিশন, একই পজিশনে রেখে দাও। তাহলে এখানে বাই আর বিসাইডের অর্থ হলো পাশে, আর এখানে উইথের অর্থ হলো সঙ্গে, একই স্থানে, একই স্থানে রাখো। যদি মানে অনেক ক্ষেত্রে এরকম বলা হয় যে একটা পেজ দেখা গেলো 500 পেজের, মানে 500 পেজ, তো সেক্ষেত্রে একটা আমি একটা টিকিট রেখেছি, তো সেই 500 পেজে আবার বলছি যে কিপ দ্য মানি উইথ দ্য টিকিট, ওই 500 পেজের মধ্যেই ওই টিকিটটাও মানে মানিটাও ভরে রাখো, এই জিনিসটা আমি বোঝাতে চাইছি। তারপরে কি আছে, নিয়ার টু, ক্লোজ টু, নেক্সট টু, অপোজিট টু, এই জিনিসগুলো এবার আই স্যাট নিয়ার টু, নিয়ারার টু, নিয়ারেস্ট টু, ক্লোজ টু, ক্লোজার টু, ক্লোজেস্ট টু, নেক্সট হিম। এখানে আমি লিখেছি আই স্যাট নিয়ার টু, নিয়ারেস্ট, নিয়ারার টু, নিয়ারেস্ট টু, ক্লোজ টু, ক্লোজেস্ট, ক্লোজার টু, ক্লোজেস্ট টু, নেক্সট টু হিম। এখানে সবগুলোই আমি বসাতে পারি। এবার এটা মানে জিনিসটা কি, কখন ব্যবহার হয়, কোনো একটা বস্তুর সাপেক্ষে যখন আর একটা বস্তুকে কাছাকাছি বোঝানো হয় তখনই আর কি এই প্রেপোজিশনগুলো বসে। নিয়ার টু, নিয়ারার টু, নিয়ারেস্ট টু, এটা হলো মানে পজিটিভ, কম্পারেটিভ, আর এটা হলো সুপারলেটিভ। আর ডিগ্রি যখন যাব তখন শিখবো, এটা হলো পজিটিভ ডিগ্রি, এটা কম্পারেটিভ ফর্মে, এটা সুপারলেটিভ ফর্মে আছে। এটাও তাই, ক্লোজ হলো পজিটিভ, এটা হলো কম্পারেটিভ, এটা হলো সুপারলেটিভ। আর নেক্সট টু হিম, এখানে নেক্সট, তাহলে এখানে আমি যে কোনো প্রিপোজিশনগুলো এইগুলোর মধ্যে যে কোনো একটা আমি বসাতেই পারি। এখানে যদি আমার এইগুলো যে কোনো একটা আমি বসাতেই পারি, মানে কোনোটাই ভুল নয়, সবগুলোই এখানে ঠিক। যে একজনের মানে কাছাকাছি একটা বস্তুর সাথে আর একটা, এখানে আমি আর সে, এখানে যে কাছাকাছি আছি সেই জিনিসটাই বোঝানো হচ্ছে। এবং দুটো জিনিস থাকতে হবে, কম্প্যারেটিভলি কাছাকাছি থাকতে হবে, এবং দুটো বস্তুর মধ্যে কি এখানে কম্প্যারিজন আর কি করা হয়। নেক্সট আমরা আসবো, এবার নেক্সটের একটা এক্সট্রা ব্যবহার আছে, আর অপোজিট টু। নেক্সটের আর একটা ব্যবহার আছে, যেটা হলো এখানে ইন দ্য সিরিজ, সিরিজের ক্ষেত্রে SERIES, সিরিজের ক্ষেত্রে নেক্সটটা ব্যবহার করি আমরা। যেমন বলি দ্য টিচার ওয়েন্ট আউট অফ দ্য লাইব্রেরি অ্যান্ড entered the next class, enter the next class। এখানে নেক্সটের যে অর্থ হলো যে লাইব্রেরির পাশে আর কি, দেখা গেলো এটা এরকম রুম আছে অনেকগুলো, পাশাপাশি অনেকগুলো রুম আছে স্কুলে, তো এটা লাইব্রেরি। এবার টিচার এখান থেকে আর কি বেরোলো,
নেক্সট রুম যেটা আছে এখানে ঢুকে গেল। তাহলে নেক্সট বলতে গেলে এখানে আমি একটা সিরিজ আছে, পর অনেকগুলো আছে, একটা সিরিজ থাকবে। সেই সিরিজের ক্ষেত্রে সবচেয়ে নেক্সট মানে পরেরটাকে বোঝানো হবে। এই লাইব্রেরি থেকে বেরোলো, এখানে আর কি ক্লাসরুম, তারপর লাইব্রেরি পাশে ক্লাসরুম ছিল, এখানে ঢুকে গেল। এক্ষেত্রে আমরা নেক্সট ব্যবহার করব। আর একটা আছে অপোজিট টু। অপোজিট টু এটার অর্থ হলো ফেসিং, FACING, ফেসিং, কোনো কিছু সামনাসামনি আছে আর কি। এখানে যদি আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে কীরকম, যে মাই হাউস ইজ অপোজিট টু ইয়োর্স। মাই হাউস ইজ অপোজিট টু ইয়োর্স, এখানে অপোজিট টু মানে সামনাসামনি, যে আমার যে বাড়িটা আছে মাই হাউস ইজ অপোজিট টু ইয়োর্স, সে তোমার একটা বাড়ি আছে তার অপোজিট, তার সামনাসামনি, একদম সামনাসামনি, অপোজিট টু। হ্যালো ভিউয়ার, এবার আমরা আলোচনা করব বিটুইন, অ্যামং, অ্যামংস, মিড, আমিড অ্যান্ড অ্যামিডস। এই 6টা প্রিপোজিশন আছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমরা অনেকে আমাদের মধ্যে একটা রং মানে কনসেপ্ট আছে যে বিটুইন মানে 2-এর মধ্যে আর অ্যামং মানে 2-এর অধিক। এটা কিন্তু নয়, এটা কি, এই কনসেপ্টটা কিন্তু পুরোপুরি ভুল। এই কনসেপ্টে যদি কেউ এই বিটুইন, অ্যামং এগুলো ব্যবহার করে থাকে তাহলে কিন্তু আমি বলবো যে ইউ আর রং। আজকে আমরা সঠিকভাবে শিখব যে বিটুইন কোথায় বসে আর অ্যামং কোথায় বসে। বিটুইন ব্যবহার, বিটুইনের ক্ষেত্রে বলবো যে যখন সেপারেট মানে কোনো বস্তু বা কোনো মানুষ বা কোনো কিছুকে যখন আমরা সেপারেটলি দেখব বা ডিস্টিংটিভ বা ইন্ডিভিজুয়াল দেখব, তখন কিন্তু সেক্ষেত্রে হবে বিটুইন। আর যদি আমরা কোনো একটা কিছুর পার্ট হিসাবে দেখি বা কোনো একটা গ্রুপের একটা অংশ হিসাবে দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যামং ব্যবহার করব। একটু উদাহরণ দিলে আশা করি আপনারা বুঝতে পারবেন। আই স্টুড বিটুইন রাম অ্যান্ড শ্যাম। আমি রাম এবং শ্যামের মধ্যে বসেছিলাম। তাহলে এখানে রাম একজন আলাদা, শ্যাম একজন আলাদা, এ দুটো কিন্তু আলাদা এবং এ একটা ডিস্টিংক্ট বা এ একটা ইন্ডিভিজুয়াল, রাম ইন্ডিভিজুয়াল, শ্যামও ইন্ডিভিজুয়াল। বা যদি এরকম বলি যে এটা মানে এটা আর কি, এটা সেপারেট, এটা সেপারেট। এবার আর একটা উদাহরণ দিলে আরও ক্লিয়ার হয়ে যাবে যে ইন্ডিয়া লাইজ বিটুইন পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান and শ্রীলঙ্কা। এখানে আমি বিটুইন ব্যবহার করলাম। কেন করলাম? তার কারণটা হলো বিটুইনের এটাই সঠিক ব্যবহার যে পাকিস্তান একটা আলাদা দেশ, বাংলাদেশ একটা আলাদা দেশ, নেপাল একটা আলাদা দেশ, ভুটান একটা আলাদা দেশ, শ্রীলঙ্কা একটা আলাদা দেশ, সবগুলোই কিন্তু আলাদা। যার জন্য কিন্তু আমরা এখানে বিটুইন ব্যবহার করেছি। ইন্ডিয়া লাইজ বিটুইন, ইন্ডিয়া অবস্থিত পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কার মধ্যে, এটা বোঝানো হচ্ছে। এবার অ্যামংটা কোথায়, মানে কোথায় বসবে? যে যদি বলি দ্য টিচার ইজ অ্যামং দ্য বয়েজ, অ্যামং দ্য বয়েজ, যে বয়েজ বলেছে, অনেকগুলো বলেছে, বড় কথা সেটা নয়। বড় কথা হলো যে বয়েজগুলোর কিন্তু ডিস্টিংক্ট বা সেপারেট নয়, এরা একই। এগুলো সমস্ত বয়েজ, মানে একটা বয়েজ এদের আর কি পার্ট হয়ে গেছে, একটা টিচার একটা অংশ হয়ে গেছে, ওদের সঙ্গে ঢুকে গেছে, মানে একটা অংশ হয়ে গেছে। এর যে ডিস্টিংটিভনেস সেটা কিন্তু থাকছে না, একই মানে জায়গায় ঢুকে যাচ্ছে। যার জন্য এখানে কিন্তু আমরা
অ্যামং ব্যবহার করেছি। আর একটু ক্লিয়ার করার চেষ্টা করব। দ্য সিনেমা হল ইজ অ্যামং দ্য রোড। আর দ্য সিনেমা হল is between the two roads। এই যে উদাহরণ দুটো আমি দিলাম, এখানে অনেকে এটা মানে ভুলভাবে জানতে পারে যে এটা দুটো রাস্তা, দুটো আছে তাই বিটুইন বসলো, আর এখানে অনেক আছে তাই দুইয়ের অধিক আছে তাই এখানে অ্যামং বসলো। এটা এরকমভাবে নয়। এখানে যদি দুটো রোড বলেছি, রোড দুটো কিন্তু আমি আলাদা, আমি দুটো রোডকে আমি চিনতে পেরেছি যে এটা একটা রোড আর এটা একটা রোড। কিন্তু এখানে অ্যামং রোড, এখানে দুইয়ের অধিক রাস্তা আছে, কিন্তু কোনটা কোন রাস্তা আমরা জানি না। অনেকগুলো রাস্তা আছে, রাস্তার মধ্যে আর কি সিনেমা হলটা আছে। তাহলে এখানে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো যে বিটুইন তখনই আমরা ব্যবহার করব যখন সেপারেট কোনো কিছুর মধ্যে বোঝাবে, আলাদা আলাদা ওদের একটা আইডেন্টিটি থাকবে। আর এখানে যখন আলাদা আলাদা আইডেন্টিটি থাকবে না, যেমন যদি বলি যে কিপ দ্য মানি অ্যামং দ্য পেজেস অফ দ্য বুক, মানে অ্যামং দ্য পেজেস অফ দ্য বুক মানে ওই যে বইয়ের যে মানে পাতাগুলো আছে, দেখা গেলো একটা 500 পাতার একটা বই আছে, ওই 500 পাতার মধ্যে আমি বললাম কিপ দ্য মানি অ্যামং দ্য পেজেস অফ দ্য বুক। তাহলে ওই বইয়ের পাতার মধ্যে ভরে দাও, কিন্তু ওই বইয়ের পাতাগুলো সবই তো একই, আমি তো আলাদা কিছু বলছি না। এবার যদি বলি যে বিটুইন দ্য পেজ নাম্বার 10 অ্যান্ড পেজ নাম্বার 12, তাহলে কিন্তু একটা মিডিলে যে পেজ থাকছে সেই পেজটাকে আমরা লক্ষ্য করে বলছি। তাহলে 10 নম্বর পেজ আর 12 নম্বর পেজ, এই দুটো কিন্তু আলাদা পেজ। আর এখানে আমি বলছি পেজের মধ্যে ভরে দাও, তার মানে যে কোনো পেজের মধ্যে একটা মানে আমি ভরতে বলছি। তো এটা হচ্ছে এর ক্ষেত্রে, অ্যামংয়ের ক্ষেত্রে কিন্তু সেই সেপারেট জিনিসটা বোঝাবে না, একটা পার্ট অফ এ মাস আর পার্ট অফ এ গ্রুপকে বোঝানো হবে। আর বিটুইনের ক্ষেত্রে কিন্তু সেপারেট বা ডিস্টিংক্ট বা ইন্ডিভিজুয়াল বোঝাবে। এবার আসবো অ্যামংস্ট। অ্যামংস্টটা কোথায় ব্যবহার হয়? এটার একটা ব্যবহার আছে যে ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোজ amongst us। এখানে এর একটা নির্দিষ্ট ব্যবহার আছে, সেটা হলো যে নাউন বা প্রোনাউনের আগে এই অ্যামংস্টটা ব্যবহার করব, সেটা যদি ভাওয়েল হয়, এখানে আস, এখানে ইউ আছে, আস প্রোনাউন্সিয়েশনটা আসছে, যার জন্য এখানে অ্যামং হলো না, এখানে অ্যামংস্ট হলো। এখানে অ্যামংস্ট এই কারণে হলো যে এখানে ইউ আছে, মানে যে অ্যামংস্টটা যার পরে বসবে সেই নাউন বা প্রোনাউনটার শুরুটা যদি ভাওয়েল সাউন্ড থাকে তাহলে সেক্ষেত্রে অ্যামংস্ট বসবে। আর যদি এখানে কনসোন্যান্ট সাউন্ড থাকে তাহলে এখানে অ্যামং হয়ে যাবে। যদি এখানে এটা বলতাম যে অ্যামং দ্য বয়েজ, তাহলে এখানে কিন্তু আর হতো না, এখানে অ্যামং দ্য বয়েজ হইতো। কেন? কারণ এখানে দা দিয়ে শুরু হচ্ছে, যার জন্য এখানে আর কি অ্যামং হবে। আর যদি এখানে আস করতাম তাহলে এখানে অ্যামংস্ট হতো। নেক্সট আর 3টে প্রিপোজিশন আছে, যেটা হলো আমিড আর মিড। এই তিনটাই কিন্তু অ্যামংয়ের একটা ফর্ম, মানে মোর ফর্মাল। অ্যামংয়ের মতোই ব্যবহার হয় এইগুলো। এই প্রিপোজিশনগুলো যেখানে আমরা অ্যামং ব্যবহার করছি ওখানেই ব্যবহার করতে পারি, কিন্তু এইগুলো অনেকটা ফর্মাল, অ্যামংয়ের থেকে অনেকটা ফর্মাল। যদি আমি বলি ঠিক এরকম, I am amid the students। amidst the students, তাহলে এখানে আমি অ্যামংও ব্যবহার করতে পারতাম, এটাও কারেক্ট হতো। এই অ্যামংয়ের সিনোনিম হিসাবে এগুলোকে ব্যবহার করা হয়, কিন্তু এগুলো কি খুব ফর্মাল রাইটিংয়ের ক্ষেত্রে আমরা এই সমস্ত প্রিপোজিশনগুলো ব্যবহার করে থাকি। আমরা আজকে আলোচনা করতে চলেছি অ্যারাউন্ড, রাউন্ড, অ্যাবাউট আর রাউন্ড। এই যে 3টে প্রিপোজিশন আছে, এইগুলোর ব্যবহারটা আমরা একটু জানার চেষ্টা করব। কি আছে?
অ্যারাউন্ড আর রাউন্ড এটা সারাউন্ডিং পজিশন বা মোশনকে বোঝাবে। যে এই সারাউন্ডিং পজিশন বলতে গেলে এটা একটা পুকুর, এই পুকুরের চারপাশটাকে বোঝানো হবে, কিংবা কোনো গতিশীল কোনো জিনিসকে বোঝানো হবে। যেমন এটা যদি এয়ারপোর্ট হয় তাহলে এর চারপাশে আর কি চারপাশটাকে বোঝানো হবে যদি এদিকে প্লেন ওড়ে। উদাহরণ দিই তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। we are catching fishes around বা round the pond, অ্যারাউন্ড বা রাউন্ড দ্য পন্ড, এখানে দুটোই হয়, অ্যারাউন্ডও ব্যবহার করতে পারি, রাউন্ডও ব্যবহার করতে পারি। তাহলে উই আর ক্যাচিং ফিশেস মানে আমরা অনেকজন ছিলাম যারা পুকুরের 4-5টা ঘিরে মাছ ধরছিলাম। সেক্ষেত্রে এখানে অ্যারাউন্ড বা রাউন্ড দুটোই ব্যবহার করতে পারি সারাউন্ডিং পজিশন বা মোশনের ক্ষেত্রে। আর একটা যদি দ্য এরোপ্লেন ইজ ফ্লাইং অ্যারাউন্ড বা রাউন্ড দ্য এয়ারপোর্ট, অ্যারাউন্ড বা রাউন্ড দুটোই। দ্য এরোপ্লেন ইজ ফ্লাইং, এরোপ্লেনটা উড়ছিল এয়ারপোর্টের চারিদিকে, এয়ারপোর্ট বরাবর, এয়ারপোর্টের চারিদিকে ঘুরছিল আর কি। তো এই যে অ্যারাউন্ড আর রাউন্ডের ব্যবহার আমরা এখানে শিখ। নেক্সট আমরা আসছি যে অ্যাবাউট আর রাউন্ড এই দুটোর মধ্যে কি সম্পর্ক এবং এই দুটো কখন ব্যবহার করা হয়। যে এখানে ইন দ্য এরিয়া অফ অর ইন ভ্যারিয়াস পজিশন, কোনো একটা এরিয়াকে বোঝানোর জন্য বা একটা পজিশনের বিভিন্ন জায়গাকে বোঝানোর জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। যেমন দ্য স্টুডেন্টস ওয়ার স্ট্যান্ডিং অ্যাবাউট অর রাউন্ড দ্য স্কুল, এখানে এরিয়াকে বোঝানো হচ্ছে যে এটা স্কুলের এরিয়াটাকে আর কি বোঝানো হচ্ছে যে স্টুডেন্টস আর স্ট্যান্ডিং, তারা দাঁড়াচ্ছিল স্কুলের এরিয়া বরাবর, স্কুলের এরিয়া জুড়ে, স্কুলে যতটুকু এরিয়া সেই এরিয়া জুড়ে দাঁড়াচ্ছিল। আর একটা উদাহরণ দিলে মানে আর একটা যদি উদাহরণ দিই তাহলে হয়তো আপনারা আরও ভালো বুঝতে পারবেন। দেয়ার ওয়ার মেনি ফিশেস about or round the pond, round the pond, এখানে কিন্তু অ্যাবাউট বা রাউন্ড দুটো কিন্তু ওই যে পুকুর, এই পুকুরের যে এরিয়া আছে সেই এরিয়ার মধ্যে অনেকগুলো মাছ থাকার কথা বলা হচ্ছে। তাহলে এখানেও কিন্তু একটা এরিয়ার কথা বলা হচ্ছে। আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যদি কোনো সমস্যা থেকে থাকে বুঝতে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে সেই সমস্যাগুলো জানাবেন। আমি আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করার যথাসাধ্য চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।